নমস্কার। আজকের ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই এই কারণে, আজকে আমরা তোমাদের যে সাজেশনটা দেবো সেটা অতি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, কারণ ষষ্ঠ সেমিস্টার বাংলা মাইনর, বিশেষত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে সিলেবাস মাইনর বিষয়ে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটা বড় বিস্তারিত। এই অনেকটা বড় এবং বিস্তারিত হওয়ার কারণে এই স্বল্প সময়ে তোমরা কিভাবে এই যে সিলেবাসটি সম্পূর্ণ করে তোমরা পরীক্ষা হলে বসবে তা নিয়ে তোমরা টেনশনে আছো। আমরা জানি। আর পরীক্ষার যেহেতু তোমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়া দিচ্ছে, সেহেতু তোমরা টেনশনে আছো কিভাবে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে যা তোমাদের পরীক্ষায় ১০০% কমন আসবে। আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শিশির কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সেই সিলেবাস, তোমাদের আকাঙ্ক্ষিত সেই সিলেবাস তোমাদের অনুরোধে আমরা প্রকাশ করছি। কারণ এই সাজেশনটি তৈরি করতে আমাদের বেশ দীর্ঘ সময় লেগেছে। কারণ এটাই তোমাদের প্রথম পরীক্ষা। ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী তোমাদের সিলেবাসে আছে বাংলা নাটক এবং কথা সাহিত্যের পাঠ। এখানে তোমাদের সিলেবাসের মধ্যে পড়তে হয় নাট্যকার, ছোট গল্প, উপন্যাস এবং নাটক। অনেক বড় সিলেবাস। তার মধ্যে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নির্বাচিত করে তোমাদের হাতে তুলে দিচ্ছি, যে প্রশ্নগুলো করলে তোমরা ১০০% কমন পাবে। চ্যালেঞ্জ নিচ্ছে অন ক্যামেরা। তো চলো, প্রথম ইউনিট তোমাদের পাঠ্য বিষয় ২০ শতকের বাংলা নাটকের ইতিহাস। এখানে বেশ কয়েকজনের নাট্যকারের কথা তোমাদের পড়তে হয়। আমরা ১ নম্বর প্রশ্ন নির্বাচন করেছি। কি? দ্বিজেন্দ্রলাল রায়। অর্থাৎ এই দ্বিজেন্দ্রলাল রায় থেকে তোমাদের যে প্রশ্নটা আসবে, ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। আবার বলছি, খাতা পেন নিয়ে বসে যাও, লিখে নাও। ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। আর এই ঐতিহাসিক নাটক লিখতে গিয়ে তোমরা অবদান লিখতে গিয়ে যে দুটি নাটক তোমরা মাথায় রাখবে, চন্দ্রগুপ্ত এবং শাহজাহান, এই দুটো নাটকের আলোকে তোমরা এই প্রশ্নটা তৈরি করবে। দ্বিতীয় 3 স্টার কোশ্চেন, বিজন ভট্টাচার্য। এই বিজন ভট্টাচার্যদের তোমাদের যে প্রশ্নটা আসবে, বিজন ভট্টাচার্য ও গণনাট্য আন্দোলন, অর্থাৎ বাংলা নাটকের ইতিহাসে গণনাট্য আন্দোলনে প্রভাব এবং বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। অর্থাৎ গণনাট্য আন্দোলনে নাট্যকার বিজন ভট্টাচার্য যে নাটকগুলি রচনা করেছেন তা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। এখানে বিশেষ করে তোমরা যে নাটকটা নিয়ে আলোচনা করবে, এই প্রশ্নটা তৈরি করবে নবান্ন নাটক। নেক্সট 3 স্টার কোশ্চেন নেক্সট 3 স্টার কোশ্চেন তোমাদের উৎপল দত্ত। এই উৎপল দত্ততে তোমরা যেটা করবে, যে রাজনৈতিক নাটক রচনায় উৎপল দত্তের অবদান আলোচনা করো, বা বাংলার নাট্য সাহিত্যে উৎপল দত্তের অবদান আলোচনা করো। এখানে যে নাটকটি তোমরা এই আলোচনার মধ্যে রাখবে সেটি হলো টিনের তলোয়ার, বিখ্যাত নাটক উৎপল দত্তের। আর যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা, সেহেতু যে প্রশ্নটা তোমরা দেখে যাবে তুলসী লাহিড়ী। এই তুলসী লাহিড়ী থেকে তোমাদের যে প্রশ্নটা আসবে, তুলসী লাহিড়ী নাটকে আমরা প্রান্তিক মানুষের জীবনচিত্র দেখি। অর্থাৎ প্রান্তিক মানুষের জীবনযাত্রা তুলসী লাহিড়ী নাটকে কতটা প্রভাব ফেলেছে তা আলোচনা করো। আর এই আলোচনাটা করতে গিয়ে তোমরা তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, এই নাটকটি অবশ্যই এর মধ্যে রাখবে, আলোচনা করবে। তাহলে তোমাদের পূর্ণাঙ্গ একটা নোটস তৈরি হবে। আর সেটাই তোমরা খাতা লিখলে 10-এর মধ্যে 10 তোমরা পাবে। আর বিশেষ কোনো সমস্যা হলে আমরা তো শিশির কবিতা সুন্দরবন তোমাদের কাছে আছি, কিন্তু দেখে যাবে যে প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য ভাবনা ও রূপক সাংকেতিক নাটক রচনায় তার অবদান আলোচনা করো। অর্থাৎ রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু দেখে যাবে। সাথে দেখে যাবে বাদল সরকার।
অর্থাৎ বাদল সরকার থেকে যে প্রশ্ন আসবে, বাংলা নাটকে আঙ্গিক পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়েছে, অর্থাৎ বাদল সরকারের অবদান আলোচনা করো। বাংলা নাটকের আঙ্গিক পরিবর্তনে বাদল সরকারের অবদান আলোচনা করো। ইউনিট টু তোমাদের পড়তে হয় চন্দ্রগুপ্ত নাটক, দ্বিজেন্দ্রলাল রায়। এই দ্বিজেন্দ্রলাল রায় নাট্যকার হিসাবে আমরা ইউনিট 1-এ প্রথম প্রশ্ন রেখেছিলাম। আর সেই দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্যের ইউনিট 2-এ তোমাদের আলোচ্য বিষয় সেটা হলো চন্দ্রগুপ্ত নাটক। এই চন্দ্রগুপ্ত নাটক থেকে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা তুলে দিচ্ছি। আর সেই তুলে দেওয়ার আগে যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসেছো, আমরা বলছি প্লিজ এই যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল একটা বৃহৎ পরিবার, সেই পরিবারে সদস্য হওয়ার জন্য আমরা শেষের কবিতা পাঠ কেন্দ্রের পক্ষ থেকে তোমাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করি আমাদের আমন্ত্রণ তোমরা সবাই অ্যাকসেপ্ট করবে। তো আসি, চন্দ্রগুপ্ত নাটক থেকে 2026 সালে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অপেক্ষা করছে। ঐতিহাসিক নাটক হিসাবে চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। ঐতিহাসিক নাটক হিসাবে চন্দ্রগুপ্ত নাটক এর সার্থকতা বিচার করো। অর্থাৎ চন্দ্রগুপ্ত নাটকটিকে আমরা ঐতিহাসিক নাটক বলতে পারি কিনা সেটাই নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। আর এই নাটক থেকে তোমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বর্ণনামূলক, সেটি হলো এই, চন্দ্রগুপ্ত নাটকটির নামকরণ কতটা সার্থকতায় পর্যবসিত হয়েছে যুক্তি দেখাও। অর্থাৎ চন্দ্রগুপ্ত নাটকের নামকরণ, তাহলে এক ঐতিহাসিক নাটক হিসেবে চন্দ্রগুপ্ত নাটক এবং চন্দ্রগুপ্ত নাটকের নামকরণ, এটা কিন্তু দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এবার চরিত্রগত কিছু প্রশ্ন আসবে তোমাদের। প্রধান প্রশ্ন চরিত্রগতভাবে, এটা হলো চাণক্য চরিত্র। চাণক্য চরিত্রের বহুমুখী বৈশিষ্ট্য আলোচনা করো। চাণক্য চরিত্রের বহুমুখী বৈশিষ্ট্য আলোচনা করো, বা এই প্রশ্নটা এইভাবে আসবে তোমাদের, চাণক্যের প্রতিহিংসা কিভাবে চন্দ্রগুপ্ত নাটকে দেশপ্রেমে রূপান্তরিত হয়েছে আলোচনা করো। নেক্সট যে আমরা 3 স্টার প্রশ্ন রেখেছি কোশ্চেন, সেটা হলো সেকেন্দার ও পুরুর কথোপকথনের মধ্যে দিয়ে সেকেন্দারের মধ্যে যে মহানুভবতা প্রকাশ পাওয়া যায় তা লেখো। সেকেন্দার ও পুরুর কথোপকথনের মধ্যে দিয়ে সেকেন্দারের চরিত্রের মধ্যে যে মহানুভবতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট যেটি দেখে যাবে, হেলেন চরিত্র এবং চন্দ্রগুপ্ত নাটকে জাতীয়তাবাদ কতটা প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এর থেকে যে ছোট প্রশ্নগুলো আসবে 5 নম্বরের, আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেটা প্রকাশ করব। তা না হলে এই ভিডিওটি তোমাদের কাছে অনেকটা বড় হয়ে যাবে এবং বিরক্তির কারণ হয়ে যাবে। সেই কারণে 5 নম্বর প্রশ্ন আমরা এখানে দিলাম না, অন্য ভিডিওতে প্রকাশ করব, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। ইউনিট 3 তোমাদের আছে 20 শতকের কথা সাহিত্য। এখানে অনেকগুলি ছোট গল্পকার বা উপন্যাসিকের পড়তে হয় তোমাদেরকে, যা এই স্বল্প সময়ের মধ্যে তৈরি করা পড়া খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুব দুঃসাধ্য কাজ, কঠিন কাজ আমরা জানি। আর সেই কঠিন কাজকে আমরা সহজ থেকে সহজতর এবং সাবলীল আরও সহজ করে তুলেছি আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিওটি, যার মধ্যে দিয়ে তোমরা 100% প্রশ্ন কমন পাবে পরীক্ষার ফলে। সেটি কি? রবীন্দ্রনাথের ছোট গল্পে সমকালীন গ্রামীণ সমাজ ও ব্যক্তি মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন কীভাবে চিত্রিত হয়েছে আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মনস্তাত্ত্বিকতা কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। তোমাদের ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই তরী বন্দ্যোপাধ্যায় তোমাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায় থেকে কি আসছে, কি প্রশ্ন এই বছর তোমার জন্য অপেক্ষা করছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের
উপন্যাসে সমাজ বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে সমাজ বাস্তবতা। আর এই সমাজ বাস্তবতা লিখতে গেলে তোমাদের যে দুটো উপন্যাস তোমাদের মাথায় রাখতে হবে, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা উপন্যাসে সমাজ বাস্তবতা কিভাবে ফুটে উঠেছে সেটা আলোচনা করতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানে তার উপন্যাসে আছে আঞ্চলিকতার ব্যাপক প্রভাব। আর এই আঞ্চলিকতা নিয়েই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। কি প্রশ্ন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে আঞ্চলিক জীবনের রূপায়ণ এবং গ্রামীণ সমাজের সমাজ ব্যবস্থার যে পরিবর্তন ধারা পরিলক্ষিত হয় তা আলোচনা করব। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে আঞ্চলিক প্রভাব আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটি উপন্যাসের মধ্যে একটা আঞ্চলিকতা আমরা দেখতে পাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেটি তোমাদের আলোচনা করতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে প্রকৃতি, প্রেম এবং জীবন। প্রশ্নটা এইভাবে তোমাদের আসবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যে প্রকৃতির চেতনা কিভাবে জীবন দর্শনের সাথে মিশে গেছে আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটা, এই চারটে প্রশ্ন করলেই তোমাদের এই যে ইউনিট 3 তোমরা প্রশ্ন কম পাবে। রবীন্দ্রনাথের ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ বাস্তবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিকতা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতির চেতনা এবং জীবন। দেখে যাবে মহাশ্বেতা দেবী। ইউনিট 4। ইউনিট 4 এটা হচ্ছে তোমাদের সিলেবাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে তোমাদের অনেকগুলি ছোট গল্প পড়তে হয়। আর সেই ছোট গল্পগুলি তোমাদের কাছে আমরা তুলে ধরবো। প্রথম ছোট গল্প, এই ছোট গল্প সবই রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছোট গল্প পড়তে হয়। প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট ছোট গল্প হিসাবে স্ত্রীর পত্র। মৃণালিনী চরিত্রটির মাধ্যমে রবীন্দ্রনাথ কিভাবে তৎকালীন সমাজ ব্যবস্থার নারীর প্রতিবাদী সত্তাকে তুলে ধরেছেন তা আলোচনা করব। আবার বলছি, মৃণালিনী চরিত্রটির মাধ্যমে রবীন্দ্রনাথ কিভাবে তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীর প্রতিবাদী সত্তাকে তুলে ধরেছেন আলোচনা করো। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন, তোতা কাহিনী। তোতা কাহিনীতে তোমাদের যেমন ধরনের প্রশ্ন আসবে। তোতা কাহিনী গল্পটি একটি ব্যঙ্গাত্মক রূপক। তোতা কাহিনী গল্পটি একটি ব্যঙ্গাত্মক রূপকধর্মী ছোট গল্প। আর সেই গল্পের আড়ালে, সেই রূপকের আড়ালে রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার কোন ত্রুটিগুলি তুলে ধরেছেন আলোচনা করো। অর্থাৎ তোতা কাহিনীর ছোট গল্পে শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার যে ত্রুটিগুলি তিনি তুলে ধরেছেন সেটাই তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট 3 স্টার কোশ্চেন, বলাই। এই বলাই গল্প থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে বা যেমন ধরনের প্রশ্ন আসবে সেটা হলো এরকম। বলাই গল্পটিতে প্রকৃতি ও মানুষের যে সম্পর্ক, বলাই গল্পটিতে প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সম্পর্ক এবং তার করুণ পরিণতি ফুটে উঠেছে তা আলোচনা করো। দেখে যাবে বন রক্ষা। তবে এবছরে কিন্তু তোমাদের স্ত্রীর পত্র, তোতা কাহিনী, বলাই মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলে দিচ্ছি। 4 নম্বর ইউনিটে খ অধ্যায় আছে, 2টো অধ্যায় আছে এখানে। খ অধ্যায়ে তোমাদের পড়তে হবে মহাশ্বেতা দেবীর 1084 মা। এখানে আমরা 2 ধরনের প্রশ্ন তুলে ধরেছি, একটা বর্ণনামূলক প্রশ্ন আর দ্বিতীয় চরিত্র নির্ভর প্রশ্ন। আগে আমরা প্রথমেই বর্ণনামূলক প্রশ্নটা বলে দিই। মহাশ্বেতা দেবীর 1084 মা উপন্যাসটি 70 দশকে নকশালবাড়ি আন্দোলনের পটভূমিতে লেখা।
আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে আসবে, কিভাবে? ১০৮৪ মা উপন্যাসের ৭০ দশকের রাজনৈতিক অস্থিরতা ও নকশাল আন্দোলনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। ২ নম্বর 3 স্টার কোশ্চেন, ১০৮৪ মা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। ১০৮৪ মা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 3 স্টার কোশ্চেন, একজন মা কিভাবে একটি শনাক্তকরণ নম্বরে অর্থাৎ 1084 একজন মা কিভাবে একটি শনাক্তকরণ নম্বরের মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন? উপন্যাসের প্রেক্ষাপটে মন্তব্যটি আলোচনা করো। এর থেকে এই 3টে প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে। তবু ফাইনাল পরীক্ষা দেবে, এর থেকে চরিত্র নির্ভর 2টি প্রশ্ন বলবো, 2টো প্রশ্নের মধ্যে একটি অবশ্যই আসবে। ১০৮৪ মা গল্পের অন্যতম চরিত্র সুজাতা। এই সুজাতা থেকে কি ধরনের প্রশ্ন আসবে? ১০৮৪ মা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুজাতার বিবর্তন আলোচনা করো। ১০৮৪ মা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুজাতার বিবর্তন আলোচনা করো। অর্থাৎ একজন নির্বাক গৃহবধূ থেকে কিভাবে সচেতন জননী হয়ে উঠেছে সুজাতা আলোচনা করো। দেখে যাক নেক্সট 3 স্টার কোশ্চেন, চরিত্র নির্ভর, দিব্যনাথ চ্যাটার্জি। ব্রতের পিতা দিব্যনাথ চ্যাটার্জি চরিত্রটির মাধ্যমে মধ্যবিত্ত সমাজে যে সুবিধাবাদী ও রক্ষণশীল রূপ প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো করলে তোমরা ১০৮৪ মা থেকে ১০০% কমন পাবে। তবে যে প্রশ্নটা দেখে যাবে সেটি হলো এই, সুজাতা কেন মনে করেছিল যে ব্রতী মরেনি, বরং তিনি নিজে এবং তার চারপাশের সমাজে মৃত? এই দার্শনিক উপলব্ধিটি ব্যাখ্যা করো। আবার বলছি, সুজাতা কেন মনে করেছিল যে ব্রতী মরেনি, বরং তিনি নিজে এবং তার চারপাশের সমাজ মৃত? এই দার্শনিক উপলব্ধিটি ব্যাখ্যা করো। আমরা এর থেকে আর কোনো প্রশ্ন দেবো না। আর যে প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি সংক্ষিপ্ত 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ খ থেকে 2 থেকে আসবে। ভিডিওটি বড় হওয়ার জন্য আমরা প্রথমেই বলে দিয়েছি আমরা প্রকাশ করব না, নেক্সট ভিডিও সময় পেলে আমরা প্রকাশ করব। আর এই প্রশ্নগুলি বিশেষ কোনো সমস্যা হলে নির্দিষ্ট প্রশ্ন উল্লেখ করে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সকালে বা কোনো একটা সময়ে তোমার সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে। তবে যাওয়ার আগে একটা অনুরোধ কিন্তু আবার ভুলে যাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। প্লিজ প্রেস দ্য বেল আইকন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রথম তোমার কাছে পৌঁছে দিতে চাই। আশা করছি তোমাদের 6ষ্ঠ সেমিস্টারের বাংলা মাইনর পেপারের পরীক্ষা আমাদের এই সাজেশন যদি তোমরা ফলো আপ করো 100% কমন পাবে এবং ভালো স্কোর তোমরা করবে, এই প্রত্যাশা নিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা এখানে রাখলাম। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো, ঈশ্বর মঙ্গল করুক সকলকে। নমস্কার।